শুরু করছে আজ নতুন পর্ব। তোকে সবাইকে আরও একবার স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমার যে ঘটনা লিখে পাঠিয়েছে সেটাকে কলকাতায়। তো ঘটনা বলার আগে একটু আমি বলবো যে আমি 1000 সাবস্ক্রাইবার খুব কাছাকাছি আছি আর কি। তো প্লিজ যারা ঘটনা শুনছেন তারা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন যে আপনারা কদায় ঘটনা শুনছেন এবং ভালো বাজে যাই লাগুক না কেন ঘটনার ব্যাপারে আমায় একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। তো চলে যাচ্ছে আর যে ঘটনা আজ আমাকে লিখে পাঠিয়েছে সে কলকাতায় থাকে, কিন্তু যে ঘটনা যে আমাকে পাঠিয়েছে সেটা অনেক বছর আগেকার, মানে তার ঠাকুমার যখন বিয়ে হয়েছিল সেই সময়কার ঘটনা আর কি। তো তার ঠাকুমা যেরকমভাবে লিখে পাঠিয়েছে সে সেরকমভাবেই লিখে পাঠিয়েছে আর কি। নমস্কার, আমি নাম হচ্ছে ইপসিতা, আমার বাড়ি কলকাতায়। কিন্তু যে ঘটনা আমি লিখে পাঠালাম সেটা অনেক বছর আগের ঘটনা, আমার ঠাকুমা যখন বিয়ে হয়েছে সেই সময়কার আর কি। তো ঠাকুমা যেরকমভাবে বলেছে আমি সেরকমভাবে বলছি। ঠাকুমার নাম ছিল হচ্ছে মৃণালিনী, ঠিক আছে। তো আমার যখন মানে বিয়ে হয়, বিয়ের আগেকার ঘটনাটাকেই বলছি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমার যে শ্বশুরমশাই ছিলেন আর কি, তিনি ছিল ওই সময়কার একজন বড় পুরোহিত, এবং আমার যে শ্বশুরমশাই ছিল আর কি তাদের বাড়ি ছিল যে কুচবিহারের মেন যে শহর তার থেকে অনেকটা ভেতর দিকে, একটা গ্রাম বলা যেতে পারে, ঠিক আছে। এবার যখন ওই শ্বশুরমশাই ছিলেন তখন তিনি একটা বড় পুরোহিত ছিলেন প্লাস, এবং অনেকের বাড়িতে পুজো করতেন, এবং তার থেকে বড় কথা তিনি ওই গ্রামের যে জমিদার তার বাড়িতে তিনি পুজো করতেন। এবং তো যথারীতি তিনি ওই যে জমিদার তার খুবই একজন খাস লোক ছিল আর কি। মানে সবাই তাকে মান্যিগণ্য করে চলতো, গ্রামের সবাই তাকে মান্যিগণ্য করে চলতো, কারণ সে গ্রামের একমাত্র পুরোহিত, মানে 2-3টে গ্রাম মিলিয়ে উনি একমাত্র পুরোহিত। এবং যেহেতু জমিদারের বাড়িতে সে পুজো করে সেজন্য সবাই তাকে একটু মান্যিগণ্য করে চলতো আর কি। এবার শ্বশুরমশাইয়ের 3টে ছেলে, বড় ছেলে হচ্ছে একজন কবিরাজ, মেজো ছেলে হচ্ছে একজন জমিদারের বাড়িতে কোনো কাজ করে আর কি, ভালো জায়গায় মানে ভালো পোস্টে কাজ করতো। এবং ছোট ছেলে যে ছিলেন তিনি হচ্ছে একজন ভবঘুরে টাইপের, মানে তার সংসার ধর্মে কোনো অত মাথা ব্যথা নেই, সে সবসময় ঘুরে ঘুরেই বেড়াতো। কিন্তু সে খুবই ভদ্র নম্র ছিল। সে তার বাবার সমস্ত কথা শুনতো, এবং সমস্ত কাজবাজ করে দিত আর কি। এই জন্য সে তার বাবার একটু খুব কাছের ছিল আর কি। এইবার যেহেতু জমিদার সেই আমার শ্বশুরমশাইকে বেশি কিছু দিতে পারে না আর কি, সে খুব অল্পই পারিশ্রমিক দেয়, সেজন্য সে একবার কি করে যে একটা বিশাল বড় জমি শ্বশুরমশাইয়ের নামে লিখে দেয়। সে জমির মধ্যে একটা গাছ ছিল, গাছের মধ্যে মানে বেরি করা ছিল, বেদির মধ্যে একটা গাছ ছিল, এবং সেই গাছের মধ্যেই একটা মা কালীর পট ছিল আর কি। এবং ওই জায়গাটা সবাই মানতো, যে জায়গাটা খুবই জাগ্রত, সবাই যারাই ওখানে যেত মানত মানে নিজের মনস্কামনা বলতো তারা কিন্তু ফল পেত। তো সেই জন্য ওই জমির মধ্যে একটা বাড়িও ছিল আর কি, বাড়িটা 2তলা বাড়ি। তো যখন ওই আমার শ্বশুরমশাইকে জায়গাটা দেওয়া হয়, তো শ্বশুরমশাই অত বেশি লোভ নেই, খুবই ভদ্র একজন মানুষ, পুরোহিত মানুষ, অত বেশি লোভ নেই। কিন্তু যখন দেখছে যে তার ছেলেরা বড় হয়েছে, তাদের বিয়ে দিতে হবে এবং বড় সংসার হবে, সেজন্য সে জমিটা নিয়ে নেয়, এবং যেহেতু সে বাড়িটা পাচ্ছে সেজন্য জমিটা নিয়েছিল আর কি। এবার জমিদার বলেছিল যে তুমি যে জায়গা জমিটা নিয়ে নাও, ওখানে যে বেদি রয়েছে, যে জায়গাটা রয়েছে সেখানে তুমি পুজো করবে, নিজের মতো করে পুজো করবে। তো এই কথা ভেবে আমার শ্বশুরমশাই নিয়ে নেয় জায়গাটা। এইবার বড় ছেলের বিয়ে হয়, যেহেতু বড় ছেলে কবিরাজ সেজন্য বড় ছেলের বিয়ে হয়। মেয়ের ছেলেরও বিয়ে হয় কিছু বছর পরে। এবং ছোট ছেলে তার কিন্তু বিয়ে হচ্ছিল না, কারণ তার বিয়ে জিনিসটাতে অত মন ছিল না আর কি, বিয়ে ধর্মে। বড় বউ যে ছিল সে খুবই ভদ্র নম্র একজন মানুষ ছিল, সবার সাথে ভদ্রভাবে কথা বলতো, সমস্ত কাজবাজ করে দিত, খুবই ভদ্র একজন ছিল। কিন্তু মেজ বৌমা ছিল সে কিন্তু খুবই দরজাল টাইপের ছিল একজন। মানে সবার সাথে হিংসে করতো, কারোর সাথে ভালোভাবে কথা বলতে পারতো না, যে তার সাথে ভালোভাবে কথা বলতো তার সাথেই ভালোভাবে কথা বলতো, মানে খুব পার্শিয়ালিটি করতো যাকে বলা হয়। মানে কিছু মানুষ ছিল যাদের সাথে ভালোভাবে কথা বলতো, আর কারোর সাথে সেরকমভাবে ভালোভাবে সম্পর্ক ছিল না, তার কেউ তাকে অত বেশি সহ্য করতে পারতো না। কিন্তু বড় বৌমাকে যে ছিল তাই কিন্তু সবাই বেশ ভালোবাসতো, গ্রামের সবাই। তো এইবার একদিনকে কি হয় যে মেজ বউ এবং তার মানে স্বামী, মানে
আমার শ্বশুরমশাই মেজো ছেলে দুজনে নিজেদের ঘরে কথা বলাবলি করছে। মানে মেজো বউ তার স্বামীকে বলছে যে তোমার ছোটো ভাই যে কাজবাজ করে না, তোমরা দু ভাই মিলে ওর সব খরচা সামলাও, সমস্ত দায় ভার নিয়ে নিয়েছো। এবার ও যে কোনো কাজবাজ করে না, বিয়ে থা করছে না, ওর বিয়ে হলে কি ওর বউয়ের খরচাও তোমরা নিয়ে নেবে? এরকম করে অনেক বাজে বাজে কথা বলে, যেগুলো আমার শ্বশুরমশাই শুনতে পেয়েছিলেন। এবং শোনার পরে তার খুবই খারাপ লাগে আর কি। এবং তারপর কি হয়, সে ওই বেদির কাছে যায়। বেদির কাছে গিয়ে মায়ের সামনে সে বলে যে মা, আমি তোর থেকে কোনোদিন কিছু চাইনি, আমি এই প্রথমবার তোর থেকে কিছু চাইছি। আমার ছোটো ছেলেটাকে একটু দেখ, ওর বিয়ে ধর্মে কোনো মন নেই, কাজবাজ কিছু করে না, জানি ছেলেটা ভালো, কিন্তু কোনো কাজবাজ করে না। এরকম করে আর কতদিন চলবে, তুই কিছু কর। এই বলে সে তার মনস্কামনা জানায় এবং বাড়িতে আসে, রাতেরবেলা ঘুমায় এবং সে স্বপ্নে দেখে যে যেরকমভাবে সে সন্ধেবেলা এরকম করে দেখেছিল আর কি, মানে মনস্কামনা জানাচ্ছিল, সে ঠিক সেরকমভাবে সে আবার মনস্কামনা জানাচ্ছে। এবং যে মাটির যে পটটা ছিল না, ওই পট থেকে মায়ের একটা গলা ভেসে আসছে, যে গলাটা বলছে যে চিন্তা করিস না, তুই একটা কাজ কর, 2 গ্রাম পরেই একটা গ্রাম রয়েছে, গ্রামটার নাম দর্জিপাড়া। সেখানে একটা কুমোর রয়েছে, কুমোরটার নাম নিত্যানন্দ। তার একটা মেয়ে রয়েছে, একটাই মেয়ে, যার নাম মৃণালিনী। তার সাথে তোর ছোটো ছেলে বিয়ে দিয়ে দে, দেখ তোদের ঘরে সমস্ত সব কিছু ঠিক হয়ে যাবে এবং তোর ছেলেরও কাজে মন বসবে এবং বিয়ে ধর্মে মন বসবে, সাংসারিক হয়ে উঠবে। এই কথা শোনা মাত্রই, মানে স্বপ্ন পাওয়া মাত্রই পরের দিনকেই সে তার বড় ছেলে এবং মেয়ে ছেলেকে বলে এবং খবর পাঠায়। যেহেতু তারা একজন, মানে আমার শ্বশুরমশাই একটা বড় নামকরা একজন ব্যক্তি, নামকরা ব্যক্তি বলতে মান্যিগণ্যি সবাই করে আর কি, পুরোহিত মশাই, জমিদারের খাস, সেজন্য আমার বাবা অত বেশি না করেনি, কোনো অমত করেনি আর কি আমার সাথে ওই আমার শ্বশুরমশাইয়ের ছোটো ছেলে বিয়ে দিয়ে দেয়। বা আমি বিয়ে করে এই বাড়িতে আসি। আসার পরেই আমি আমার ভদ্র নম্র ব্যবহার দিয়ে সবাইকে আমি খুশি করে দিয়েছিলাম এবং সবাই আমাকে পছন্দ করতো। বিশেষ করে আমার শ্বশুরমশাই আমাকে খুব পছন্দ করতেন এবং আমার যে বড় যা ছিল তিনিও আমার সাথে ভালোভাবেই কথা বলতেন, আমাদের সম্পর্ক বেশ ভালোই ছিল সবার সাথেই। কিন্তু মেজো যে যা ছিল সে কিন্তু আমাকে অত বেশি দেখতে পারতো না, খুব সহ্য করতে পারতো না আর কি। সবসময় খিটখিট করে কথা বলতো, ট্যাড়া কথা বলতো, এরকম আর কি করতো। এবার আমার রান্নাবান্নায় আমি খুবই পারদর্শী ছিলাম। এবার আমার রান্নার স্বাদে সবাই কিন্তু বেশ অবাক হয়ে গেছিলো এবং সবাই বলতো যে রান্নার ভারটা ছোটো বৌমাকে দিয়ে দাও, কারণ ও রান্না খেয়ে, মানে রান্না খুব ভালো করে আর কি, তো রান্নার ভারটা ছোটো বৌমাকে দিয়ে দাও, ওই রান্না করবে। প্রায় 1 মাস গেছে, 2 মাস গেছে। একদিনকে দেখছি আমি রান্না করা খাবার খেয়ে সবাই বলছে যে নুনটা বেশি হয়ে গেছে, ঝাল বেশি হয়ে গেছে, এরকম অনেক কিছু অনেকে বলছে। কিন্তু এই কদিন, এই 1-1.5-2 মাস কেউ কোনো রকম কোনো খুঁত বার করেনি, ঠিক আছে। কিন্তু আমি বুঝতে পারলাম না সেদিন কেমন কী হয়ে গেল। এবার আমি ভাবছিলাম হয়তো সত্যিকারে কিছু কম হয়েছে হয়তো। পরের দিনকে সেম জিনিস, তারপর দিনকেও সেম জিনিস। এবার একদিনকে 4 নাম্বার দিনে আমি কি করলাম, রান্নাবান্না করে বেরিয়ে এসেছি। এবার আমি কোনো একটা কাজ করছিলাম নিজের ঘরে। এবার খেতে দেওয়ার জন্য আমি রান্নাবান্নাগুলো রান্নাঘর থেকে নিজেদের খাবার ঘরে নিয়ে আসবো, সেই জন্য আমি রান্নাঘরে ঢুকতে যাবো। সেই সময় দেখছি যে মেজো বউ, মানে আমার যে মেজো যা, তিনি খাবারের মধ্যে নুন মেশাচ্ছে, কোনোটাতে লঙ্কার গুঁড়ো মিশিয়ে দিল, এসব করছে। আমি কিচ্ছু বলিনি তাকে, আমি সোজা এসে আমার যে বড় যা তাকে বলে দিলাম। এবার সে আমায় বলছে যে ও ওরকমই, ও কথা অত বেশি মানিস না, ও এরকমই সবার পেছনে লাগে, কাউকে সহ্য করতে পারে না, কারো ভালো দেখতে পারে না, এরকম টাইপেরই। তো তারপর থেকে আমি অত বেশি রান্না করতাম না, আমি বলে দিয়েছিলাম যে সবাই মিলেই রান্না করবে, আমি একা কেন রান্না করব, ঠিক আছে। এইবার আমার যেদিনকে বিয়ে হয়েছিল সেদিনকেই কিন্তু মেজো যে যা ছিল তার ছেলে হয়েছে, ঠিক আছে। তো ওই দিনটা আমার শ্বশুরমশাইয়ের কাছে ছিল খুবই একটা স্পেশাল দিন যাকে বলা যায়। মানে ঘরে একটা নাতি এলো, প্লাস তার ছোটো ছেলে বিয়ে হয়ে গেল। ওই দিনটা খুব স্পেশাল ছিল আমার শ্বশুরমশাইয়ের জন্য। তো যে নাতি এসছে সে সবারই খুব আদরে, কারণ যে বড় বৌমা তার কোনো সন্তান কিছু হয়নি, বড় ছেলে বড় বৌমার কোনো সন্তান কিছু হয়নি এবং তারা অনেক ডাক্তার বুদ্ধি দেখিয়েছে, তারা অনেকেই বলেছে যে তাদের সন্তান হওয়া সম্ভব নয়, ঠিক আছে। যে সেজন্য
যে মেজো বৌমার যে ছেলে হয়েছে সে খুবই সবারই খুব আদরে। শুধু ছোটো বৌমা মানে মেজো বৌমা এবং মেজো ছেলেরই নয়, বড় বউ যে ছিল সেও খুব ভালোবাসতো তার মেজো জায়ের ছেলেকে। ঠিক আছে, এইবার কিছু বছর পর মানে 1 বছর 2-3 মাস পরে আমারও একটা ছেলে হয়। তারপর কী হয় যে আমার ছেলে একটু একটু করে বড় হচ্ছে। প্রথমে তো ওই মেজো জায়ের যে কুটকুটানি সেগুলো তো সব ছিলই আর কি, আমার সাথে সবসময় লাগতো। এবং বড় জায়ের সাথে অত বেশি কিছু করতো না, জানি না কেন, আমার সাথেই সবসময় কিছু করতো। ঠিক আছে, তারপরে আমার ছেলে অল্প অল্প করে বড় হয়। যখন আমার ছেলের বয়স 5-6 মাস হবে সেই সময় আমি আমার ছেলেকে সন্ধেবেলায় খাওয়াচ্ছি, আমার নিজের ঘরে বসে খাবার খাওয়াচ্ছি। সেই সময় ছোটো মানে মেজো যে যা সে আমার ঘরে আসে, এসে বলে যে তোর ছেলেটা এত রুগ্ন কেন? হ্যাঁ, এত রোগা। আমার ছেলে তো যখন হয়েছিল তখন বেশ ভালোই ছিল, হ্যাঁ, তাহলে এখন এত রুগ্ন হয়ে গেছে কেন? হ্যাঁ, তুই একটা কাজ কর, আমার সঙ্গে একটা যাবি। এখন সাধু বাবা রয়েছে গ্রামের একটু বাইরের দিকে, আমি ওর কাছে গেছিলাম। দেখে আমার ছেলে হাতে দেখবি একটা কালো রঙের তাবিজ রয়েছে, ওই তাবিজটা আমি ওনার কাছ থেকে পরিয়ে এনেছিলাম। ওটা পরার পর থেকে কিন্তু ওর আর কোনো শরীর খারাপ হয় না, কারণ যখন জন্মেছিল তারপর থেকে নাকি সে অনেক জ্বরে ভুগেছিল, কিন্তু ওই তাবিজ পরার পর থেকে তার আর কোনো জ্বর পর কিছু আসেনি, শরীর একদম ঠিকঠাক। তো তুই আমার সাথে চল, হ্যাঁ, আমার সাথে গিয়ে আমার ওই সাধু বাবার কাছ থেকে তাবিজ পরিয়ে আনবি, আমি বলে রাখবো। ঠিক আছে, আমি প্রথমে ভাবছিলাম যে যাব কি যাব না, কারণ সে তো আমার সাথে ভালো ব্যবহার করে না, কি জানি আমার ছেলের সাথেও বাজে ব্যবহার করবে কি না। এইবার তারপর আমি ভাবলাম যে আমার সাথে করে আমার ছেলের সাথেও কি তাই করবে? এতও কি বাজে মানুষ হতে পারে? তো যাই হোক, আমি তাকে বললাম যে ঠিক আছে, আমি যাব কালকে তোমার সাথে। তো আমি গেলাম পরের দিনকে তার সাথে। গেলাম গ্রামের একবারই শেষ প্রান্তে একটা জঙ্গলের মধ্যে একটা গুহা, সে গুহার একেবারে মুখে সেই সাধু বাবা বসে আছে। বেশ কালো রঙের একটা লুঙ্গি টাইপের পরে, ধুতে যাকে বলে লুঙ্গি টাইপের পরে, এবং মাথায় কালো রঙের একটা পট্টি মারা, এবং মাথায় কপালে আর কি লাল রঙের একটা টিকা মারা। জায়গাটা আমার খুব একটা সুবিধার লাগছিল না, কিন্তু যাই হোক মেজো জায়ের সাথে গেছি, এবং তখন সব কিছু বলে আর কি মেজো জা। তারপর ওই আমার ছেলের হাতেও একটা কালো রঙের তাবিজ বেঁধে দেয় ওই সাধু বাবা। তা আমি বাঁধানো হয়ে গেছে, আমি নিয়ে চলে আসি। সন্ধেবেলা আমি বাড়ি ফিরে আসি, দুপুরবেলা বিকেল গেছিলাম, সন্ধ্যের মধ্যে বাড়ি ফিরে আসি। আমি রাতেরবেলা যেদিনকে এসেছিলাম আর কি ওরকম বেঁধে, সেদিনকে রাতেরবেলা আমি আমার ছেলেকে খাওয়াচ্ছি। আমার মনে হচ্ছে যে আমার মাথার সামনে কেউ যেন দাঁড়িয়ে রয়েছে। আমি একবার পেছন করে তাকালাম, দেখলাম কেউ নেই। আবার যখন সামনে ঘুরে খাওয়াচ্ছি, আবার কেমন যেন মনে হচ্ছে কেউ যেন দাঁড়িয়ে রয়েছে। এবং প্রায় অনেকক্ষণ ধরে আমার মনে হচ্ছিলো কেউ একটা দাঁড়িয়ে রয়েছে আমার মাথার সামনে, যাকে আমি দেখতে পারছি না কিন্তু ফিল করতে পারছি। তো যাই হোক, আমি যখন আমার স্বামী যখন আমার ঘরে আসে কাজকর্ম সেরে, আমি তাকে বলি, কিন্তু সে অত বিশ্বাস করে না, সে অত জিনিসকে পাত্তাই দেয় না। রাতেরবেলা আমরা শুয়ে রয়েছি, আমার ছেলে মাঝখানে এবং আমরা দুই সাইডে। মাঝখানে আমি সাইড হয়েছি, এবং আমার ছেলের গায়ে যখন আমি হাতটা দেবো এরকম সময় আমি দেখছি আমার দুজনের মাঝখানে আমার ছেলে নেই। আমি ধরপড় করে উঠে বসেছি, ছেলে কোথায়? দেখছি আমাদের ঘরের কোনো একবারে একটা কালো রঙের অবয়ব দাঁড়িয়ে রয়েছে, এবং যার চোখগুলো জ্বলছে রীতিমতো, লাইটের মতো জ্বলছে। দুটো বিন্দু বিন্দু যদি লাইট হয়, টুনি লাইটের মতো যদি বিন্দু বিন্দু লাইট যেমন জ্বলে সেরকম করে জ্বলছে। এবং তার শরীরের গঠন কিন্তু কিছু বোঝা যাচ্ছে না, শুধু এটুকুনি বোঝা যাচ্ছে বিশাল দানব আকার একটা চেহারা, লম্বা চওড়া একটা চেহারা, এবং তার চোখগুলো জ্বলছে। এবার আমি না দেখে জিনিসটাকে খুবই ভয় পেয়ে গেছিলাম এবং খুব অবাক হয়েছিলাম যে ঘরের মধ্যে এই জিনিসটা কি থেকে এলো। এবার আমি সেই সময় বেশ খানিকক্ষণ যে জিনিসটা থেকে তাকিয়ে থাকার পরে আমি শুনতে পেলাম একটা বাচ্চার কান্নার শব্দ। সেটা কারণ না, আমারই নিজের ছেলের কান্নার শব্দ আমি শুনতে পাচ্ছিলাম ওই দিক দিয়ে আসছে, যেদিকে ওই দানবাকার ওই অবয়বটা দাঁড়িয়ে রয়েছে। আমি সঙ্গে সঙ্গে ঘরের টুনি লাইটটা জ্বালাই, টুনি লাইট বলতে মানে যে 0 পাওয়ার লাইট হয় সেটাকে জ্বালাই আমি। ঠিক আছে, জ্বালানোর পর দেখি যে সত্যিকারেরই ঘরের একটা কোণায় একটা দানবাকারের অবয়ব দাঁড়িয়ে রয়েছে। আমি ধরপড় করে বিছানা থেকে নামার পরে লাইটের সুইচ দেওয়ার পরে যখন আমি দেখি সেখানে কিচ্ছু নেই। এইবারে ওইখানে যে আপনার ঘরে কোণে যে একটা আরাম কেদারা ছিল, সেই আরাম কেদারাতে
আমার যে বাচ্চা সে শুয়ে রয়েছে এবং সে যথারীতি কাঁদছে সেখানে শুয়ে শুয়ে। এতক্ষণ আমি যেটা দেখছিলাম তাহলে সেটা কি, সেটা কোথায় গেল? আমি তো ভুল দেখিনি। আমি অনেকক্ষণ ধরে দেখেছি, এরকম না যে আমি একবার দেখে উঠে চলে এসেছি, এরকম না, আমি অনেকক্ষণ ধরে দেখেছি, দেখার পরে উঠে এসেছিলাম। কিন্তু উঠে দেখছি কেউ আর কিছু নেই, আমার ছেলে ওই আরাম কেদারার মধ্যে বসে কাঁদছে এবং আরাম কেদারাটা কিন্তু রীতিমতো দুদিকে নড়ছে, মানে কেউ বসলে যেরকম নড়বে সেরকম করে কিন্তু নড়ছে, ঠিক আছে। তো যাই হোক, আমি তাকে উঠে নিয়ে সঙ্গে করে নিয়ে বিছানায় শুয়ে দিলাম, কান্না থামালাম এবং সে ঘুমিয়েও পড়লো। তারপর দেখলাম যে আমি শুয়ে রয়েছি, আমার ঘুম আসছিল না, আমার মাথায় এটাই ঘুরছিল যে জিনিসটা কী হতে পারে, কোথা থেকে এলো, এতদিন তো কিছু ছিল না, হঠাৎ করে কি কোথা থেকে চলে এলো। আমার বারবারই মনে হচ্ছিল যে কেউ যেন মাথার সামনে দাঁড়িয়ে রয়েছে। আমার ওই রাতে আর ঘুম হয়নি। আমি পরদিনকে ভেবেছিলাম যে আমি আমার বড় যাকে বলবো, কিন্তু বলা হয়নি, বলা হয়ে ওঠেনি আর কি। সকালবেলা উঠে দেখছি যে আমার ছেলে গায়ে ভীষণ জ্বর, মানে মারাত্মক জ্বর, তার গায়ে হাত দেওয়া যাচ্ছে না। আমার বড় ভাসুর যেহেতু কবিরাজ ছিলেন, তো আমি তাকে দেখাই, সে এসে দেখে, দেখার পরে সে ওষুধপত্র অনেক কিছু দেয়, কিন্তু কোনোতেই কিছু কাজবাজ কিছু হয় না, ঠিক আছে। 2 দিন যায়, জ্বর কমে না। তারপর আমার শ্বশুরমশাই যিনি রয়েছেন, তিনি ওই বেদির যে মায়ের পট রয়েছে ওখান থেকে যে প্রত্যেক দিন পুজো দেন, সেই পুজো থেকে একটা ফুল এনে আমার ছেলে মাথায় ঠেকান, তারপরে কিন্তু জ্বরটা কমে যায়। যেদিনকে ঠেকানো হয় সকালবেলায় ঠেকায়, জ্বরটা কমে যায়, সন্ধ্যেবেলা আবার জেকে সে প্রায় একটা সপ্তাহ টানা এরকমভাবে হয়েছিল। এবং প্রত্যেক দিন রাতেরবেলা আমার মনে হতো যে কেউ যেন দাঁড়িয়ে রয়েছে আমাদের ঘরের সামনে, আমার মাথার সামনে, এবং মনে হতো যে কেউ আমার ছেলেকে নিতে এসছে, কেউ যেন আমার ছেলেকে নিয়ে যাবে। এবং একদিন এরকম হয়েছিল, আমার ঘুম ভেঙে গেছে, আমি দেখছি যে আমার পায়ের সামনে, মানে যেখানে আমার খাট, আমার পায়ের সামনে ওই দানব আকার যে চেহারা ছিল, যেটা আমি ওই প্রথম দিন দেখেছিলাম, সেটা কিন্তু দাঁড়িয়ে রয়েছে এবং সে চাইছে যে আমার ছেলেকে নিয়ে যাওয়ার জন্য। আমি খুব জোর ভয় পেয়ে গেছিলাম এবং আমি চিল্লিয়ে যখন চিল্লিয়ে উঠেছিলাম, তখন আমার স্বামী উঠে পড়ে এবং লাইট ফাইট জ্বালায়, তখন দেখলাম কেউ কোথাও কিছু নেই। তারপরে আমি ঘুমাই না সেদিন রাতেরবেলা, আমি ছেলেকে জড়িয়ে ধরে শুয়েছিলাম। ছেলের জ্বর কিন্তু কমে না, সকালবেলা হলে কমে যায়, রাতে সন্ধে হলেই আবার জ্বর চলে আসে। এবং আমার প্রত্যেক দিন সন্ধেবেলা হলেই আমার মনে হতো কেউ যেন দাঁড়িয়ে রয়েছে পেছনে, যেখানে আমার ছেলে সেখানেই কেউ একজন দাঁড়িয়ে রয়েছে, তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। একদিন কি হয়, আমি স্বপ্ন দেখি রাতেরবেলা শুয়ে শুয়ে যে আমরা 3 জন শুয়ে রয়েছি, কেউ একজন আমার ঘরে ঢোকার পরে ওই সেই কালো দানব আকারের যে চেয়ার অবয়বটা, সেটাই আমার ঘরে ঢুকলো আর কি। ঢোকার পরে আমার ছেলেটাকে নিয়ে চলে যাচ্ছে। আমি তাকে ধরতে যাব, কিন্তু আমাকে ছিটকে ফেলে দিল, আমি পড়ে গেলাম। তারপরে আমি যখন ঘুম থেকে উঠে ধরপড় করে উঠে বসি, আমি দেখলাম যে আমার ছেলে আমার পাশেই রয়েছে, কিন্তু দানব আকার যে চেহারা, সেটা কিন্তু আমার পায়ের সামনে, মানে আমার খাটের সামনে দাঁড়িয়ে রয়েছে। আমি ঠিক করে নিয়েছিলাম সেদিনকে রাতেরবেলায় যে আমি পরদিনকে সকালবেলা হলেই সব কিছু বলবো সবাইকে, কারণ এইটা নেওয়া যাচ্ছে না। আমার সাহসটা একটু বেশি ছিল, গ্রামের মেয়ে, সাহস বেশি, সেজন্য আমি অত ভয় পেতাম না আর কি। প্রথম দিনই ভয় পেয়েছিলাম, তারপর থেকে আর অত বেশি ভয় পেতাম না। কিন্তু আমি সেদিনকে ঠিক করে নিয়েছিলাম যে আমি পরদিনকে সকালবেলায় সব কিছু সবাইকে বলে দেবো। পরদিনকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি যে ছেলের যা জ্বর, গায়ে যদি কিছু দেওয়া হয় মানে সে এরা পুরো ছারখার হয়ে যাবে। এবার দেখলাম সকালবেলা আমি যখন তাকে খাওয়াচ্ছি, খাবারটা সে গিলতে পারছে না, ঠিক আছে। প্রথম গরমটা দেওয়ার পরেই সে খাবারটাকে বমি করে দিল, এবং তারপরে খাবারটা যখন বমি হয়ে বেরিয়ে গেল, তারপরে তার মুখ থেকে থোকা থোকা রক্ত বেরোতে শুরু করে, মানে রক্ত বমি যেটাকে বলে সেরকম হতে শুরু করে। আমি চিল্লিয়ে উঠি, সবাই চলে আসে আমার ঘরে এবং সবাই দেখছে আমার ওইটুকুনি ছেলে, 7-8 মাসের ছেলে ওম করে বমি করছে, রক্ত বমি করছে আমার কোলে শুয়ে শুয়ে, ঠিক আছে। তখন আমার শ্বশুরমশাই বলে যে ওর হাতে কালো রঙের তাবিজটা কি? আমি বললাম যে ওটা তো সাধু বাবা দিয়েছে। তো বলছে কোন সাধু বাবা দিয়েছে? আমি বললাম যে সে তো আমি জানি না, আমি মেজো জায়ের সাথে গেছিলাম, তিনি আমাকে সাধু বাবা দিয়েছে।
তখন সবাই জেরা করে যে কোন সাধু বাবার কাছে তুমি নিয়ে গেছিলে, যে এরকম এসব তাবিজ দিয়েছে, এটা তো মানে ঠাকুরের কোনো তাবিজ নয়, এটা মারণ রোগের তাবিজ। আমি শুনে অবাক, সবাই শুনে অবাক যে মারণ রোগের তাবিজ মানে। তখন শ্বশুরমশাই বলে যে হ্যাঁ, এই তাবিজটা দিলে যে কেউ তিলে তিলে মরে যায়, একদিনে মরে না কিন্তু ধীরে ধীরে মারা যায়। তখন আমার বড় যা আমাকে খুবই ঝাড় দেয়, মানে আমি খুবই বকাবকি করে যে যার তার কথা শুনে যেখানে সেখানে চলে যাচ্ছিস, তাবিজ ফাবিজ পড়ে নিচ্ছিস, একবার আমার সাথে কথা বলিস নি, কিছু না, এই ওই অনেক কিছু আমাকে বলে। আমার স্বামী যে ছিলেন তিনিও আমাকে অনেক কথা শোনায় আর কি। তখন মেজো যা বলে যে এইসব ভুলভাল আমাকে নামে দোষারোপ করা হচ্ছে, আমার ছেলের হাতেও একই রকম তাবিজ রয়েছে, ওর তো কিছু হয়নি, তাহলে ওর কেন হচ্ছে? ও একই যার থেকে আমি আমার ছেলের তাবিজ বানিয়েছিলাম তার থেকে ওরও তাবিজ বানিয়েছি, তাহলে আমার নামে দোষারোপ করছেন সবাই। সেই সময় কিন্তু আমার মেজো ভাসুর যে ছিলেন সে কিন্তু খুবই ভদ্র মানুষ, কিন্তু তখন কিন্তু সে তার ওয়াইফের সাইড নিয়েছিলেন, ঠিক আছে। সে বলেছিলেন যে কথাটা তো ঠিকই, আমার ছেলের হাতেও সেম তাবিজ রয়েছে, তাহলে ওর কিছু হচ্ছে না কেন? যদি আমার বই যদি সব কিছু করে থাকে, আমার বই যদি প্ল্যান করে সব কিছু করে থাকে, তাহলে ওর কেন কিছু হচ্ছে না, আমার নিজের ছেলে। তো এরপর থেকে আর তার সাথে কথা অত বলা হয় না আর কি, ঠিক আছে। এবার ওই দিনের পর তো সব থেমে যায়, রক্তবমিটা কিছুক্ষণের মধ্যে যখন ওই মায়ের বেদি থেকে ফুল এনে আমার শ্বশুরমশাই আমার ছেলে মাথায় লাগায়, সব ঠিক হয়ে যায়। কিন্তু পরের দিনকে আবার সেম জিনিস, এবং ওই রক্তবমি করতে করতে কিন্তু সে মারা যায়। আমার ছোটো যে ছেলে ছিল, ওইটুকুনি 7-8 মাসের ছোটো ছেলে, সে কিন্তু মারা যায়। আমি একবারে পাথর হয়ে গেছিলাম সেই সময়টা, আমি মেনে নিতে পারছিলাম না জিনিসটাকে। এবার সব কিছুই করতাম কিন্তু নিজের মধ্যে ছিলাম না, কারোর সাথে অত বেশি কথা বলতাম না, কাজ করতাম কিন্তু অত বেশি মনোযোগ দিয়ে কোনো কিছু করতাম না আর কি। সবাই বুঝতে পারতো কারণ কি না কারণ, ঠিক আছে। ওই ঘটনার পর থেকে মেজো জায়ের সাথে কথাবার্তা সেরকম হতো না আর কি, যেটুকুনি না বললেই নয় সেটুকুনিই বলতাম। তো প্রায় 2 বছর পর আমার একটা সন্তান হয়, মেয়ে সন্তান, ঠিক আছে। তো এই মেয়ে সন্তান হওয়ার পরেও প্রায় যখন আমার মেয়ের বয়স যখন 5 বছর, ঠিক আছে, তখন আরেকবার আমার যে যা ছিল সে কিন্তু আমার যে মেয়ে হয়েছিল তাকে কিন্তু বেশ ভালোই বাসত। মানে মেয়ে ছিল খুবই চঞ্চল, দুরন্ত এবং খুবই ভদ্র, মানে দেখতে সুন্দর একটা মেয়ে হয়েছিল আমার, টুকটুকে ফর্সা একটা মেয়ে হয়েছিল। এবং আমার ওই মেয়ে ছিল আমার শ্বশুরমশাইয়ের চোখের মণি, কারণ প্রথম যে সন্তান সে যেমনভাবে মারাই গেছে, তারপরে একটা মেয়ে হয়েছে যে এত চঞ্চল, দুরন্ত, ঘরময় ঘুরে বেড়ায়, ছুড়ে বেড়ায়। সবারই চোখের মণি ছিল আর কি, শুধু আমার শ্বশুরমশাইয়ের নয়, শুধু আমার নয়, সবার, প্রত্যেকে, আমার বড় যা, বড় ভাসুর, হ্যাঁ, মেজো ভাসুর, আমার নিজের, আমার স্বামী, প্রত্যেকের চোখের মণি ছিল আমার মেয়ে। এবং আমার যে মেজো যা ছিল সেও বেশ ভালো ব্যবহার করতো তার সাথে। তো তার সাথে মেজো জায়ের সাথে ভালো সম্পর্ক না হলেও কথাবার্তা আবার চালু হয়েছিল আর কি। অনেক বছর হয়ে গেছে, একই জিনিস নিজের মধ্যে পুষে রাখবো, একই বাড়িতে থাকি, একইভাবে সংসার করি, এই কথাটা ভেবে আমরা আবার কথা বলা শুরু করেছিলাম আর কি। তো আমার মেয়ের বয়স যখন 5 বছর কি 6 বছর, সেই সময় আমাদের গ্রামে একটা মেলা বসেছিল আর কি, প্রত্যেক বছরই বসে। তো সেই বছর আমার মেজো যা যে সে বলে যে তোর একদিনকে আমার ঘরে এসে বলছে যে তোর মেয়েকে আমি একটু মেলায় নিয়ে যাবো, ও তো ঘুরেই বেড়ায়, সেরকম তো বাড়ি থেকে কোথাও বেরোয় না, তুইও নিয়ে যাস না কোথাও, আমি আমার ছেলেকে নিয়ে মেলায় যাচ্ছি, তোর মেয়েকে কি নিয়ে যাবো আমি? তখন আমি একেবারেই না বলে দিই, কারণ প্রথম যে ঘটনা হয়েছিল আমার ছেলের সাথে, সে ঘটনা আমার এখনও ওই সময়েও আমার মনে ছিল, আমার ক্ষত একটা ছিলই, তো আমি সঙ্গে সঙ্গে না বলে দিই। কিন্তু আমার যে মেয়ে, সে কিন্তু ওই সময় ওখানেই দাঁড়িয়েছিল এবং সে বলছে মা আমি যাই না, কি হয়েছে আমি গেলে, আমি জেঠির সাথে যাই না, একটু ঘুরে আসি না, সারাক্ষণ তো বাড়িতেই থাকি, এরকম করে সে বলতে লাগে। এবং সেই সময় আমার মেজো যা বলে যে দেখ, আমি জানি তুই আমার উপর রেগে আছিস, কিন্তু বিশ্বাস কর আমি সব কিছু করিনি, হ্যাঁ, তুই অত ভুল ভাবছিস, আমার জন্য হয়েছে, ওখানে ওই সাধু বাবার কাছে গিয়ে হয়েছে, কিন্তু বিশ্বাস কর আমি কিন্তু কিছু করিনি।
তো এরকম সে বলে এবং আমার মেয়েও বলে যে আমি যাই একটু ঘুরে আসি এইসব বলে। মেয়ে যাওয়া বলে যে তাড়াতাড়ি চলে আসবো, চিন্তা করিস না। তো আমি বললাম যে ঠিক আছে যাও, তাড়াতাড়ি চলে এসো। তো আমার মেজো জায়ের সাথে আমার মেয়ে যায় ঘুরতে, মেলায় যায়। গিয়েছিলো বিকেলবেলা, মানে ওই 5:30 6টার সময় গেছিলো মেলার দিকে। অনেকক্ষণ হয়ে গেছে, প্রায় সন্ধে গড়িয়ে রাত হয়ে যায়, কিন্তু আমার মেজো যা, তার ছেলে এবং আমার মেয়ে কেউই বাড়ি ফেরে না। ঠিক আছে, সবাই খুব চিন্তায় পড়ে যায়, কোথায় গেল। এবং আমার স্বামী এবং আমার মেজো ভাসুর দুজনে মিলে যায় মেলায়, গিয়ে খুঁজতে যায় যে তারা কোথায়। গিয়ে ফিরে এসছে, 2বার রাউন্ড মেরেছে, কাউকে কোথাও খুঁজে পায়নি আর কি। ফিরে এসে বলছে যে কোথাও তারা নেই, মেলায় তো কোথাও কিছু নেই। হ্যাঁ, আমরা যে উঠোন ছিল, আমাদের বাড়ির উঠোনে, ওখানে আমরা সবাই অপেক্ষা করছি। হ্যাঁ, আমার শ্বশুরমশাই রীতিমতো পাগল হয়ে গেছে তার নাতনির জন্য আর কি। কারণ প্রথম যে ঘটনা হয়েছিল আমার ছেলের সাথে, সেই ঘটনার পরে সবাই একটু অবাক, মানে সবাই চিন্তিত আর কি, সবার মধ্যে একটা ভয় কাজ করছিল। তো সেজন্য আমার শ্বশুরমশাই বিশেষ করে, তার যেহেতু চোখে মণি ছিলেন আর কি আমার মেয়ে, সেজন্য সে খুব অবাক, মানে চিন্তায় পড়ে যায় যে কোথায় গেল। সে রীতিমতো পায়চারি করা শুরু করে, সে তার মায়ের কাছে গিয়ে বসে পড়ে আর কি। তারপরে একটা লোক যায়, গ্রামেরই একজন লোক আমাদের বাড়ির সামনে দিয়ে পাস করছিলেন। তো তিনি বলে যে পুরোহিত মশাই এদিকে শুনুন না। এবার আমরা সবাই যাই তার সাথে, আমার শ্বশুরমশাই তার কাছে যায় এবং আমরা সবাই তার কাছে যাই। লোকটা বলছে যে আপনার মেজো বৌমার কি কিছু হয়েছে? তখন আমার মেজো ভাসুর বলে আর কি, কেন, কী হয়েছে? তখন সে বলছে যে আমি দেখলাম সে গ্রামের শেষ প্রান্তে জঙ্গলের ভেতর কোথায় যাচ্ছে হন্তহন্ত হয়ে, তার সঙ্গে তার ছেলেও ছিল এবং আপনার ছোটো বৌমার মেয়েও ছিল। হ্যাঁ, এই কথাটা শুনে আমাদের সবার মাথায় বাজ পড়ে। মেজো যা আবার জঙ্গলের ভেতর কোথায় যাচ্ছে? ঠিক আছে, তখন আমার মাথায় এটাই চলে এসেছিলো যে জঙ্গলের ভেতর তো সেই সাধু বাবার আস্তানা। আমি সঙ্গে বলি যে ওই সাধু বাবার আস্তানা তো জঙ্গলের ভেতরেই, সে কি আবার ওখানে গেছে নাকি? হ্যাঁ, এরপরে সবাই মিলে আমরা সেদিকে রওনা দিই। হ্যাঁ, আমি শুধু আমার যে বড় যা, সেই যায় না, তার শরীরটা অত বেশি ভালো ছিল না, সেজন্য সে বাড়িতেই ছিল, এবং বাকি সবাই যাই এবং গ্রামের কয়েকজন লোকজন যায় আমাদের সঙ্গে। গিয়ে যেটা দেখলাম যে জঙ্গলের ভেতরে সে গুহার মধ্যে আমার মেজো যা বসে রয়েছেন, তার কোলে আমার মেয়ে, এবং তার সামনে জ্বলন্ত একটা জ্বলছে, মানে যজ্ঞর সময় যেটা জ্বলে আর কি, সেটা জ্বলছে, এবং তার পাশে তার সামনে আর কি সেই তান্ত্রিকটা বসে রয়েছে। এবং সে তান্ত্রিক জোরে কিছু একটা উচ্চারণ, মানে কোনো মন্ত্র উচ্চারণ করছেন, এবং আমার মেয়ের কপালে একটা বড় লাল রঙের টিকা লাগানো আর কি, এবং তার ছেলে একটু দূরে সাইডে বসে আছে। এরপর কি হয়, সবাই মিলে আমরা ছুটে যাই, এবং আমার যে মেজো ভাসুর ছিলেন তিনি সঙ্গেই আমার মেজো জায়ের কোল থেকে আমার মেয়েকে ছিনিয়ে নেয়, এবং সে তখন উঠে দাঁড়ায় এবং সপাটে একটা শর মারে সবার সামনে, বলে যে আমি প্রথমবার বিশ্বাস করিনি যে তুমি এসব কিছু করবে, সেজন্য আমি তোমার পক্ষ নিয়েছিলাম, কিন্তু এখন আমি যেটা দেখলাম নিজের চোখে, এটা মেনে নেওয়া যায় না। তুমি নিজের বাড়ির একটা বাচ্চার সঙ্গে এইসব করছো, কী করছিলে তুমি এসব? বলো। এবার সবাই ওই তান্ত্রিককে জেরা করে, হ্যাঁ, যে তুই কে, থেকে এসেছিস, কবে থেকে এখানে রয়েছিস, এবং সেই তান্ত্রিক কিন্তু কোনো কথা বলে না, সে ওখান থেকে পালিয়ে যায়। ঠিক আছে, আমরা বাড়ি ফিরে আসি। ঠিক আছে, আমার মেয়ের কোনো অসুখ বিসুখ কিছু হয়নি আর কি। ঠিক আছে, ঠাকুরের দয়ায় কিছু হয়নি। হ্যাঁ, আমার যে শ্বশুরমশাই বাড়িতে আসা মাত্রই একটা মায়ের ফুল নিয়ে আমার মেয়ের মাথায় লাগিয়ে দেয়, যাতে কোনোরকম কোনো কিছু না হয় আগেবারের মতো। তো আমার মেয়ের আর কিচ্ছু হয়নি সেদিনকে, মানে যা হয়েছে ওখানে কিছুই হয়নি, কোনো ব্যাড এফেক্ট কিছু হয়নি আর কি। এরপরে যেটা হচ্ছিল সেটা হচ্ছে আমার সাথে, আমি বাড়িতে আসার পরেই আমি বলে দিয়েছিলাম যে এবার কিন্তু আমি আর ওই যে হাঁড়িতে আমার মেজো ভাসুর মেজো যা খাবে, সেখানে কিন্তু আমি এক হাঁড়িতে খাবো না, আমার হাঁড়ি আলাদা হবে। কারণ ওই সময় এরকম কোনো জিনিস ছিল না যে, মানে কোনো কিছুতে এত মানুষ খেপে যেত না যে হাঁড়ি আলাদা হবে, এই জিনিসটা কিন্তু কারোর মাথাও তো আসতো না। আমি ওই সময় এতই রেগে গেছিলাম, এবং আমার স্বামী
তিনিও এত রেগে গেছিলেন যে আমরা দুজনেই বলে বসি যে আমাদের হাড়ি আলাদা হবে, আমরা আলাদা খাবো, আমরা মেজো ভাসু মেজো জায়ের সাথে কিন্তু খাবো না, ঠিক আছে। এবং এতে কেউ অত আপত্তি করেনি। এবং আমার যে শ্বশুরমশাই তিনি বলেছিলেন যে তোরা কেন আলাদা হবি, মেজো যা আর মেজো ভাসুর মানে মেজো ছেলে মেজো বৌমা দুজনে আলাদা হয়ে যাক, তাদের দরকার নেই এখানে, তোরা দুজনে আলাদা হয়ে যা, তোরা নিজেদের মতন নিজেরটা গুছিয়ে নিবি। কিন্তু আমার খুব খারাপ লাগছিলো আমার মেজো ভাসুরের জন্য, কিন্তু কারণ তার তো কোনো দোষ নেই, সে প্রথমবার পক্ষ নিয়েছিল তার স্ত্রীর, কারণ সে জিনিসটা নিজে জানতো না। দ্বিতীয়বার যখন সে নিজের চোখে দেখলো, সে কিন্তু তার নিজের বউয়ের পক্ষ নেয়নি, সে কিন্তু আমাদেরই পক্ষ নিয়েছিল। তো সেজন্য তার জন্য খুবই খারাপ লাগছিলো আর কি। সেদিনকে রাতের পর থেকে আমার যেটা হয়, বারবার মনে হচ্ছিল কেউ যেন আমাকে নিয়ে যাবে। আমি যখনই চোখ বন্ধ করছিলাম ঘুমানোর জন্য, মনে হচ্ছিল কেউ একটা কালো অবয়ব, যাকে আমি আগেবার দেখেছিলাম আমার ছেলের সময়, সেই দানবাকার একটা অবয়ব আমার সামনে ঘুরে বেড়াচ্ছে। মানে আমি দেখছি যে আমি একটা জায়গায় বসে রয়েছি, চারিদিকে অন্ধকার, কালো কুচকুচে অন্ধকার, আমি একটা জায়গায় বসে রয়েছি এবং সেই দানবাকার যে অবয়বটা আমার চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, আমাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এই স্বপ্নটা আমি চোখ বন্ধ করলেই দেখতে পাচ্ছি। আমি ঘুমাতে পারতাম না, প্রায় 1-2 সপ্তাহ আমার সাথে সেম জিনিস হয়েছে। আমার শরীর ভীষণ খারাপ হয়ে গেছে আমি ঘুমাতে না পেরে। না আমি খেতে পারতাম, না আমি ঘুমাতে পারতাম। আমার শরীর একেবারে অচল হয়ে গেছিলো আর কি, যেটাকে বলা যায়। এরপরে আমার যে শ্বশুরমশাই তিনি তার ওই মায়ের কাছে, বেরির কাছে গিয়ে, মায়ের কাছে গিয়ে বলে যে মা, আমাকে রক্ষা করো, আমাকে পথ দেখাও, আমার সংসারটা নষ্ট হয়ে যাচ্ছে, সংসারটা ভেঙে যাচ্ছে, আমার মেজো বৌমার জন্য আমার সংসারটা পুরো ভেঙে যাচ্ছে, আমার ছোটো বৌমার শরীর খারাপ, সে খেতে পারছে না, ঘুমাতে পারছে না, তার এত শরীর খারাপ, তুমি কিছু করো। যথারীতি সেরকম প্রথমবারের মতোই আবার সে রাতেরবেলা স্বপ্নাদেশ পায় যে সে ঘুমিয়ে রয়েছে এবং সে আবারই সেম স্বপ্ন দেখে যে সে ওরকম তার মায়ের কাছে তার মনস্কামনা জানাচ্ছে এবং ওই পটের মধ্যে থেকে একটা মায়ের গলা ভেসে আসছে এবং সে বলছে যে অমাবস্যার রাতে আমার মূর্তি এনে এই বেদিতেই পুজো করবি এবং গ্রামবাসী সবাইকে খাওয়াবি, বেশ বড় করে কিন্তু পুজোটা করতে হবে, ঠিক আছে? দেখবি তোর বাড়িতে আর কিচ্ছু অঘটন হবে না, সব ঠিক হয়ে যাবে, কিচ্ছু হবে না। এই স্বপ্নাদেশ পাওয়া মাত্রই পরের দিনকে সে সবাইকে ডাকে, ডাকা মাত্রই সে বলে যে এরকম এরকম করতে হবে, অমাবস্যার রাতে সে একটা কালী পুজো করতে চায়, সবাইকে গ্রামের সবাইকে সে বলবে, যেখানে জমিদার বাড়ির লোকজন উপস্থিত থাকবে এবং সবাইকে সে খাওয়াবে আর কি। তো সেরকমভাবেই সে একটা, যেখানে যারা ঠাকুর বানায় আর কি, পালবাড়ি ছিল আমাদের ওখানে একটা গ্রামে, তো পালবাড়িতে সে একটা ঠাকুর অর্ডার দিয়ে দেয়, বেশ সুন্দর একটা কালী মূর্তি। যেদিনকে পুজো সেদিনকে আমার যেহেতু শরীর খারাপ ছিল আর কি, আমি সেরকম কোনো কাজ কিছু করতে পারিনি। আমার বড় যা যিনি ছিলেন, তিনি গ্রামের কয়েকজন মহিলাকে নিয়ে পুজোর সমস্ত জোগাড় যত্ন করছিলেন, ঠিক আছে, পুজোর সমস্ত কাজবাজ করছিলেন। সেই সময় সবাই চলে গেছিলো নিজের মতো করে সাজগোজ করতে আর কি, যাতে পুজোর সময় সবাই এসে উপস্থিত থাকতে পারে। এবং একদম লাস্ট জোগাড় যত্নের কাজটা আমার বড় যে যা ছিলেন তিনি একাই করছিলেন। সেই সময় একজন সাধু আসে, এসে বলে যে মা, তোদের এখানে কি আজ পুজো রয়েছে? তখন আমার বড় যা বলে হ্যাঁ, আমাদের বাড়িতে আজ কালী পুজো রয়েছে। তখন সে বলে যে আমাকে একটু জল খাওয়াবি মা, আমি অনেক দূর থেকে হেঁটে আসছি, আমার খুব জল তেষ্টা পেয়েছে। তখন সে বলে যে আচ্ছা আপনি দাঁড়ান, আমি জল নিয়ে আসছি ঘর থেকে। এবার যে বড় যা যখন ঘরে আসে জল নিয়ে যখন সে আবার বেদির কাছে যায়, দেখছে সেই সাধু সন্ন্যাসী তো নেই এবং বেদির মধ্যে যে কালী মূর্তি ছিল সেই কালী মূর্তিটাও কিন্তু নেই, ঠিক আছে। সে চিল্লিয়ে ওঠে, ঘর থেকে সবাই আমরা ছুটে যাই, গিয়ে দেখছি যখন কালী মূর্তি নেই, তখন বড় যা সবাইকে সব কিছু বলে যে এরকম এরকম হয়েছে আর কি, ঠিক আছে। সেই সময় আমার যে শ্বশুরমশাই তিনি ওখানেই সেন্সলেস হয়ে পড়ে যায়, যে সে এটা ভাবছিল যে এবার কি হবে, কারণ কালী মায়ের যে পুজো সেটা তো করতেই হবে, কারণ সেটা সে স্বপ্নাদেশ পেয়েছে এবং সেটাও করতেই হবে। এবার মূর্তি নেই, এবার এইটুকুনি সময়ের মধ্যে সে কী করে করবে, কারণ এবার কালী পুজো এমন একটা জিনিস যে সময়ের মধ্যে কিন্তু কাজটা সম্পূর্ণ করতে হয়, না হলে হয় না, কালী পুজোটা সম্পূর্ণ হয় না।
তো সময় চলে এলে আর কী করে হবে কালী পুজো। তো সেই জন্য সে ওখানেই সেন্সলেস হয়ে অবস্থায় পড়ে যায়। এবং যখন তার জ্ঞান ফেরে তখন সে আমাকে বলে যে মা, তুই তোর মেয়েকে একটা লাল পেড়ে শাড়ি পরে তুই সাজিয়ে দে না। আমি স্বপ্নাদেশ পেলাম, আমার মা এসে বলছে যে তুই তোর নাতনিকে পুজো দে, তোর নাতনি আমি, তোর নাতনির মধ্যেই আমি আছি, তুই তোর নাতনিকে পুজো দে, দেখ আমার পুজো হয়ে যাবে। তোকে আর অত চিন্তা করতে হবে না এখন আমার মূর্তি নিয়ে, তুই তোর নাতনিকে পুজো দে, ওর নাতনির মধ্যে কিন্তু আমি বিরাজমান। তো নাতনিকে ওই বেদির মধ্যে বসিয়ে পুজো দে। এই কথা বলা মাত্রই আমি আমার মেয়েকে সুন্দর করে সাজিয়ে দিয়ে একটা লাল পেড়ে শাড়ি পরি আর কি। তারপর সে তার ওই বেদিতে বসে এবং আমরা পুজো দিই। আমার যে শ্বশুরমশাই তিনি তো একজন বড় পুরোহিত ছিলেনই আর কি, তো তিনিই পুজো দেয় আর কি। পুজো দেওয়ার পরে কথা হচ্ছে যে বিসর্জন কী করে হবে, কারণ আমার যে মেয়ে তিনি একটা রক্তে মাংসের মানুষ, তাকে বিসর্জন কী করে দেবে, এবং সে আমার শ্বশুরমশাই একটা পুরো নয়নের মণি, তাকে বিসর্জন কী করে দেওয়া যায়। তো তখন সে নিধান দেয় যে ঘট পাতা হয়েছে মা কালীর সামনে আর কি, সে ঘরটাকে বিসর্জন দিলেই হবে, তাকে আর বিসর্জন দিতে হবে না। তো তারপরে তারা কি করে যে ঘরটা কিছুক্ষণ পরে বিসর্জন দেবে। তো ততক্ষণে সবাই খাওয়া দাওয়া করে আর কি, পুজো চলাকালীন সবাই খাওয়া দাওয়া করছিল আর কি। পুজো সম্পূর্ণ হতে হতে প্রায় 3:30 4টে বেজে যায় এবং সবাই, আমরা বাড়িতে যারা লোক ছিলাম সবাই এক এক করে নিজেদের ঘরে যাই এবং উঠোনে যে একটা মাচা রয়েছে আর কি, পেটের মাচা, সেখানে আমার শ্বশুরমশাই বসেছিলেন, বসে একটু ঢুলছিলেন, ঘুমে ঢুলছিলেন। সেই সময় আমরা সবাই বলি যে বাবা নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ো, আর এখানে বসে দেখো না, পুজো তো হয়ে গেছে, ঘুরে শুয়ে পড়ো। সে বলে যে তোরা যা ঘুমিয়ে পড়, আমি কিছুক্ষণ পরে গিয়ে ঘুমিয়ে পড়বো আর কি নিজের ঘরে গিয়ে। পরের দিনকে ভোরবেলা একটা আমাদের গ্রামের যে জেলে ছিলেন, তিনি এসে আমার মেজো ভাসুরকে এবং বড় ভাসুরকে দুজনকে ডাকছে। তারা দুজনে ঘর থেকে বেরিয়ে বলছে আপনার বাবাকে দেখলাম নদীর ধারে পড়ে রয়েছে অচেতন অবস্থায়। তখন তারা বলছে যে বাবা নদীর ধারে পড়ে রয়েছে কেন? তখন তারা আমার স্বামীকে ডাকেন এবং আমরা সবাই বেরিয়ে আসি। তখন সেই সময় দেখছি আমার শ্বশুরমশাই ঘরে নেই, বাড়িতে নেই, কোথাও নেই, এবং আমার যে মেয়ে সেও কিন্তু বাড়িতে নেই। অবাক করা কাণ্ড, কোথায় গেল দুজনে? সবাই মিলে সে নদীর ধারে গেলাম, গিয়ে দেখলাম যে আমার যে শ্বশুরমশাই তিনি অচেতন অবস্থায় নদীর ধারে পড়ে রয়েছে। তার চোখে মুখে জল ছেড়ানো হয়, জিজ্ঞেস করা হয় যে কি হয়েছে। তার যখন জ্ঞান ফেরে সে রীতিমতো আমার পা ধরে কান্নাকাটি করছে, আমার পা ধরে জাপটে ধরে রয়েছে এবং কান্নাকাটি করছে, বলছে আমায় ক্ষমা করে দে মা, আমায় ক্ষমা করে দে, আমি পারিনি, আমি আদেশ ফেলতে পারিনি, আমায় ক্ষমা করে দে। আমি অবাক হয়ে যাই, আমরা সবাই অবাক হয়ে যাই যে আমার পুরো শ্বশুরমশাই এত বড় একজন পুরোহিত, সে আমার পা ধরে এরকম করে ক্ষমা চাইছে কেন, কি হয়েছে, কাণ্ডটা ঘটনা কি? তখন আমি বলছি যে বাবা আপনি কি করছেন এইসব, পা ছাড়ুন। তখন তাকে ওঠানো হয়, উঠে একটা গাছের নিচে বসানো হয়, জিজ্ঞেস করা যে কী হয়েছে, তাকে বাড়িতে আনা হয়, এনে বলা হয়, জিজ্ঞেস করা যে কী হয়েছে। তখন সে বলে যে সে নাকি ওই মাচার মধ্যে আগের দিন রাতেরবেলা সে মাচার মধ্যে শুয়ে বসেছিল আর কি, ঢুলছিল। সেই সময় আমার মেয়ে তার কাছে যায়, যেরকমভাবে সে তার পুজো হয়েছে আর কি, ঠিক সেরকমভাবে সে তার কাছে যায় এবং সে বলে যে দাদু আমাকে বিসর্জন দেবে না? বিসর্জন না দিলে পুজো সম্পূর্ণ হয় নাকি? ওই ঘট বিসর্জন দিলে কি পুজো সম্পন্ন হবে? আমি তো মা কালী, তুমি যাকে পুজো দিতে চেয়েছো আমি তো সেই, আমাকে বিসর্জন দাও, বিসর্জন না দিলে পুজো হবে না। তুমি জানো না যে বিসর্জন না দেওয়া অবধি পুজো হয় না? বিসর্জন দিয়ে দাও আমায়। এবং আমি তখন সেই সময় আমার শ্বশুরমশাই বলছে যে আমি সেই সময় পুরো একটা ঘোরের মধ্যে ছিলাম, আমি জানি না নিজে যে আমি কী করতে, আমি ওই আমার ছোট নাতনির সাথে আমার হাত ধরে আমি নদীর সামনে এলাম। এসে আমাকে বলছে, আমার নাতনি আমাকে বলছে আমায় কোলে তুলে আমায় গঙ্গায় নদীতে ভাসিয়ে দাও। আমি তখন হাউমাউ করে কাঁদছি এবং আমি বলছি আমি তোকে কী করে বিসর্জন দেবো মা? তুই তো রক্ত মাংসের মানুষ, তুই তো আমার নয়নের মণি, তোকে আমি কী করে বিসর্জন দিই বল?
তখন আমার নাতনি বলছে, তুমি চিন্তা করো না, তুমি যাকে পুজো দিতে চেয়েছো আমি কিন্তু সেই, তুমি চিন্তা করো না, আমি তুমি আমার মাকে, তোমার ছোটো বৌমাকে বুঝিয়ে বলো আমি আবার ফিরে আসবো, তাকে চিন্তা করতে বলো না, তাকে মন খারাপ করতে বলো না, আমি আবার ঠিক ফিরে আসবো, আমি কথা দিলাম আমি আবার ফিরে আসবো, তুমি আমাকে এখানে বিসর্জন দাও, না হলে যে কারণে তুমি পুজো দিচ্ছ তোমার বাড়ির মঙ্গলের জন্য, বাড়ির শান্তির জন্য, সেটা কিন্তু সম্পূর্ণ হবে না। এই কথা বলার পরে আমি আর থামতে পারিনি নিজেকে, আমি সেই আদেশ ফেলতে পারিনি, আমি আমার নাতনিকে মানে ভাসিয়ে দিই। মানে শ্বশুরমশাই বলছেন সে আমার মেয়েকে ভাসিয়ে দেয় নদীতে। তারপরে জেলে, বেশ কয়েকটা জেলে আনিয়ে পুরো নদী তল্লাশি করা হয়, কিন্তু নদীতে কোনো মানুষের চিহ্ন পাওয়া যায়নি, আমার যে মেয়ে তার কোনো চিহ্ন পাওয়া যায়নি। তারপরে আমরা সবাই এটাই ভেবে নিয়েছিলাম, যেহেতু এটা একটা স্বপ্নাদেশ এবং আমার শ্বশুরমশাই কোনোদিনও মিথ্যা কথা বলবেন না যাই হয়ে যাক, এবং যেহেতু নয়নের মণি ছিলেন, তো তিনি একবারের জন্যও চাইবেন না যে তার নিজের নাতনিকে এরকমভাবে নষ্ট করতে বা হারিয়ে ফেলতে। এবং যেহেতু মানে নদীর মধ্যে কাউকে কিছু খুঁজে পাওয়া যায়নি, তো এটুকুনি পরিষ্কার যে মিথ্যা কথা তিনি বলছেন না। প্রথমে একটু মন খারাপ হয়েছিল আমার, কিন্তু পরে আমি মানিয়ে নিয়েছিলাম নিজেকে। এবং ওই ঘটনার পর থেকে ঘটনার পরে প্রায় 2-3 সপ্তাহ পরে আমরা জানতে পারি একজনের কাছ থেকে যে ওই যে তান্ত্রিক ছিলেন তিনি কিন্তু মারা গেছে। তার মানে পচা গলা দেহ তার ওই গুহার মধ্যে থেকেই উদ্ধার করা হয়েছে। একবারে বাজে অবস্থায় তার দেহ পাওয়া গেছে, এবং তার যেখানে তিনি কাজবাজ করতেন আর কি, নিজের কার্যসিদ্ধি করতেন, সেই জায়গাটা একদম তছনছ হয়ে গেছে। 1-2 বছর পরে আমার আবার সন্তান হয়, ঠিক আছে, 2টো যমজ সন্তান, একটা ছেলে একটা মেয়ে। এবার আমার সন্তান হওয়ার পরে 1 সপ্তাহের মধ্যেই আমার যে মেজো যা ছিলেন আর কি, তার ভীষণ শরীর খারাপ শুরু হয়, ঠিক আছে, ভীষণ মানে ভীষণ। এবার সবাই আমরা তাকে দেখতে যাই, তার ঘরে যাই দেখতে। সেই সময় সেই মেজো যা আমাকে বলে যে আমায় ক্ষমা করিস বোন, আমার আর নেই, আমার আর সময় হয়ে এসছে, আমি এবার যেতে হবে, আমি বুঝতে পারছি আমার এবার যেতে হবে, আমার আর সময় নেই। তখন সে সব কিছু স্বীকার করে যে কেন সে করেছে এই সব কিছু। সে বলে যে তান্ত্রিক ছিল, ঠিক আছে, ওই তান্ত্রিককে সে বলেছিল যে বড় বউ মানে বড় যা তার কোনো সন্তান হয়নি এবং কোনোদিন হবেও না, সেটা সে জানতে পেরেছিল। সেজন্য বড় যা এবং বড় ভাসুরের থেকে তার কোনো মানে ক্ষতি হওয়ার কিছু নেই, এবং সে এটাই চেয়েছিল বাড়ির যত সম্পত্তি, তার শ্বশুরমশাইয়ের যত সম্পত্তি, সব কিছু তার ছেলে একা ভোগ করুক, ঠিক আছে, তার যাতে কোনো ভাগ না হয়, সেই সম্পত্তি যাতে কোনো রকম কোনো ভাগ না হয়, সেজন্য সে ওই তান্ত্রিককে বলেছিলেন যে ছোট বউয়ের যদি কোনো বাচ্চা হয় সে তাকে নষ্ট করতে, মানে তাকে যাতে নষ্ট করা হয়, ওই আরজি সেই তান্ত্রিক কাছে বলেছিল, এবং তান্ত্রিক রাজি হয়ে গেছিলো একটাই শর্তে, যে আমি তোর কথা শুনবো, তোর আরজি আমি মানবো, কিন্তু তোকে কথা দিতে হবে আমার যখন তোকে দরকার হবে, আমার যখন তোর থেকে কিছু চাওয়ার হবে, তুই কিন্তু আমাকে মানে পিছনে সরতে পারবি না, নাহলে কিন্তু আমি তোর ছেলে ক্ষতি করে দেবো। এই কথা বলার পরে যখন আমার প্রথম সন্তান হয়, ছেলে হয়েছিল, তাকে ওই তান্ত্রিকের কাছে নিয়ে যাওয়া হয়, এবং ওই যে তাবিজের মধ্যেই কিন্তু সব কিছু ছিল, যেটা আমার শ্বশুরমশাই বলেছিলেন মারণ রোগ, ওই মারণ রোগ কিন্তু প্রয়োগ করা হয়েছিল আমার ছেলের মধ্যে, যাকে তিলে তিলে মারা হয়েছিল, একবারে না মূল্য অনেক সময় নিয়ে মারা হয়েছিল। তারপরে আমার যে মেয়ে হয়েছিল তাকে এই জন্য নিয়ে যাওয়া হয়, কারণ ওই যে তান্ত্রিক বলেছিলেন আমার মেজো যাকে আর কি, যে তিনি একটা কার্যসিদ্ধি করতে চাইছেন, যার জন্য 10 বছরের নিচে এমন একটা মেয়ে লাগবে যার বয়স 10 বছরের কম। সেজন্য সে কোথায় পাবে 10 বছরের কম মেয়ে, সেজন্য আমার মেয়েকেই সে নিয়ে গেছিলো তার কাছে। এবার যেহেতু আমরা গিয়ে ধরা পড়ে গেছিলো, সেজন্য সে কার্যসিদ্ধি কিছু হয়নি, ঠিক আছে। এইবার যাতে সেই পুজোটা না করতে পারি, আমাদের বাড়িতে যাতে পুজোটা না হয়, পুজোটা করলেই তো সব শান্তি ফিরে আসবে, যেটা পুজোটা না হয়, সেজন্য ওই তান্ত্রিকটাই এসেছিলেন
এসে মা কালী মূর্তিটাকে নিয়ে চলে গেছেন, ঠিক আছে। মা কালী মূর্তিটা কিন্তু নিয়ে গেছে, গিয়ে ওই গুহাতেই রেখেছিলে। এবং যে বিসর্জন হয়েছে, আমার মেয়ের যে যখন বিসর্জন হয়েছিল, ওই মা কালী কিন্তু তাকে শেষ করে দিয়েছিলেন। তো যেরকম যে কাজ করেছে সেরকম সে ফল কিন্তু পেয়েছে। এবার ওই ঘটনা মানে যখন যেদিনকে তার ওই আমার মেজর যা সব কিছু স্বীকার করে, দুদিনের মাথায় কিন্তু তার মৃত্যু হয়। এবং যাওয়ার আগে ওই সব কিছু কনফেস করার আগে, সব কিছু স্বীকার করার আগে সে একটা কথাই আমাকে এবং আমার বড় যাকে বলে গেছিলেন যে আমি যত যা কিছু খারাপ করেছি তোমাদের সঙ্গে, আমায় ক্ষমা করো, কিন্তু আমার ছেলেটাকে একটু তোমার দেখে রেখো, তার তো কোনো ক্ষতি নেই, তারা তো তোমাদের ভালোবাসে, তাকে একটু দেখে রেখো, তারা যেন কোনো অবহেলা না হয়, তারা যেন মায়ের অভাবটা বুঝতে না পারে। এই কথাটা সে লাস্ট বলেছিল, ঠিক আছে। তারপর দুদিনের মাথাতেই তার মৃত্যু হয়। তো তারপর থেকে আমাদের মানে বাড়িতে আর কোনো রকম কোনো অশান্তি, কোনো রকম কোনো বাজে কিছু হয়নি, সবাই শান্তিতে আমরা রয়েছি, ঠিক আছে। আমার যে মেজো জায়েদের ছেলে, সে আমার বড় জায়ের কাছে মানুষ হয়েছে, যেহেতু তার কোনো সন্তান কিছু নেই, ছেলে মেয়ে কেউ নেই, সেজন্য সে ভার নিয়ে নিয়েছিল তার। হ্যাঁ, তো এটাই ছিল আজকের ঘটনা। এটা পুরো ঘটনাটা একটা পুরোপুরি ভৌতিক নয়, পুরোপুরি ভগবানের নয়, দুজনেরই মেলবন্ধন রয়েছে আর কি, দুজনের মিলিয়ে ঘটনা, বেশ অন্যরকম একটা ঘটনা। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটা, এবং আপনার বন্ধুবান্ধব, পরিবার পরিজন সবার সাথে শেয়ার করুন। এবং তাদের যদি ভালো লাগে তাদেরকে বলুন শেয়ার করতে। এবং আপনাদের জীবনে যদি ঘটে যায় এরকম কোনো ঘটনা, মেল করুন pretlog00@gmail.com এই মেলে। দেখা হচ্ছে পরের ভিডিও। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।